সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি বিগত দিনে আমরা যে ক্লাস আলোচনা করেছিলাম সেখানে আমরা যে মৌসুমী বায়ু, জেট প্রবাহ এবং মৌসুমী বায়ুর আগমন প্রত্যাগমন সম্পর্কে এগুলো আমরা আলোচনা করেছিলাম, তাই তো? এবং তোমরা ইতিমধ্যে সবাই খুব ভালোভাবে আমরা যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছি খুব খুব ভালোভাবে তার উত্তর দিতে পেরেছো। আমি তার জন্য খুবই খুশি। আমি চাই তোমরা প্রত্যেকটা ক্লাসের আলোচনাগুলো এরকম খুব মনোযোগ সহকারে শোনো এবং পরের দিন যে প্রশ্নোত্তর আলোচনা হয় বা প্রশ্নোত্তর পর্ব হয় সেই প্রশ্নোত্তর পর্ব থেকে তোমরা সবাই খুব ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? ভুল হতেই পারে, দেখো ভুল না হলে কিন্তু আমরা কিন্তু কিছু শিখতে পারি না, ঠিক আছে? তাই ভুল হলেও তোমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করে এগিয়ে যেতে হবে। যাই হোক, আজকে আমরা এই এতদিন আমরা বায়ুর চাপ বলয় এই অংশ আলোচনা করছিলাম বা বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করছিলাম। এবার আজ থেকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মানে ওই অধ্যায়েরই আর্দ্রতা অধঃক্ষেপণ, ঠিক আছে? তো এই আর্দ্রতা অধঃক্ষেপণের কথা বললেই আমাদের মাথায় বিভিন্ন জিনিস আছে, যে আর্দ্রতা জিনিসটা কি, অধঃক্ষেপণ জিনিসটা কি। দেখো, একদম সিম্পল ভাষায় যদি আমরা বলি, অধঃক্ষেপণ বললে কিন্তু আমরা বৃষ্টিপাতকে বলতে পারি। কারণ অধঃক্ষেপণের সব থেকে প্রধান একটা বিভাগ হচ্ছে এই বৃষ্টিপাত, ঠিক আছে? তো এই বৃষ্টিপাত কখন হয় বলো তো? বৃষ্টিপাত মূলত হয় বর্ষাকালে, আর মাঝে মাঝে যখন নিম্নচাপ হতে পারে। দেখো, যে কোনো সময় নিম্নচাপ হতে পারে, কিন্তু নিম্নচাপ শীতকালেও নিম্নচাপ হতে পারে, আর গ্রীষ্মকালে তো নিম্নচাপ হয়, বর্ষাকালেও নিম্নচাপ হয়। তো এগুলো নিম্নচাপ হলেও বৃষ্টিও হতে পারে। তো বৃষ্টি যে হয় এটা কোথা থেকে হয়? আমরা কি দেখি? আকাশ থেকে বৃষ্টির জলবিন্দু বা বৃষ্টি ফোঁটা রূপে এসে আমাদের ভূপৃষ্ঠে পড়ে, তাই তো? আচ্ছা, তোমাদের কি কোনোদিন মনে হয়েছে যে এই যে প্রতিদিন অবিরত যে বৃষ্টি হয়ে যায়, মানে বর্ষার সময় বা বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে, এই যে ওপরে জলগুলো কোথা থেকে আসলো? ওপরে জলগুলো কেউ কি পৌঁছে দিয়েছে? বা কোনো ট্যাঙ্ক কি ওপরে ভরে দেওয়া হয়েছে যে উপর থেকে এই জলগুলো বৃষ্টি বা জলবিন্দু রূপে আমাদের ধীরে ধীরে ভূপৃষ্ঠেতে নেমে আসছে? কিভাবে হচ্ছে বলে তোমাদের মনে হয়? হ্যাঁ, ঠিকই বলেছো। এই জলগুলো যায় হচ্ছে আমাদের এই ভূপৃষ্ঠ থেকেই কিন্তু জলগুলো ঊর্ধ্বাকাশে গিয়ে পৌঁছায়। তো কিভাবে গিয়ে পৌঁছায়? একদম ঠিক, বাষ্পমোচনের সাহায্যে। বাষ্পমোচন, বাষ্পীভবন মূলত এর সাহায্যেই। অর্থাৎ আমাদের পরিবেশে বা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় দেখবে জলাশয় রয়েছে, পুকুর, নদী, খাল, বিল, সমুদ্র। এর উপরে সূর্যের তাপ পড়লে কি হয়? জল বাষ্পীভূত হয়। তুমি যেমন ঠিক তোমার বাড়িতে জল গরম করার সময় বা চা করার সময় যদি গ্যাস বা উনুনের উপরে জল দাও, কি হয়? কিছুক্ষণ পরে কি হয়? জল ফুটতে থাকে, উপর থেকে একটা জলের, আমরা মনে করি বলি যে ধোঁয়া উঠছে বা জলের এটা উঠছে, কিন্তু জলটা কিন্তু বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তোমরা হাত দিয়ে দেখবে, যখন কোনো পাত্রে জল গরম করতে দেবে, যদি ওপরটা একটু হাত দাও, দেখবে তোমার হাতটা কিন্তু ভিজে গেছে। কারণ ওই জলটা থেকে জল কিছু পরিমাণ, ওটা এতটাই সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দু, জলবিন্দু কণা বেরোচ্ছে যে আমরা চোখে সেই জন্য মনে হচ্ছে যে ধোঁয়ার মতো করে উড়ে যাচ্ছে। তো তুমি হাত দিলেই বুঝতে তোমার হাতটা ভিজে যাবে। হাত কখন ভিজবে? যখন জলবিন্দু তোমার হাতে জমা হবে তখনই হাত ভিজবে। তো যাই হোক, এরকম ভাবে বিভিন্ন জায়গা থেকে সূর্যের তাপে জলবিন্দু কণাগুলো ধীরে ধীরে ওপরে উঠে যায়। ওপরে উঠে এবার তারপরে সেগুলো ঘনীভূত হয়ে যায়। ঘনীভূত হয়ে যখন আর বাতাসে ভেসে বেড়াতে পারে না, তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে চলে আসে। এই যে সম্পূর্ণ অংশটা বললাম, এই সম্পূর্ণ অংশটা অর্থাৎ প্রথমে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আমাদের ভূপৃষ্ঠে জল জমা হয়েছে, সেই জল আবার বাষ্প আকারে
বিভিন্নভাবে সঞ্চিত হয়ে ঊর্ধ্বাকাশে গিয়ে পৌঁছালো, আবার মেঘ হলো, আবার বৃষ্টিরূপে পৃথিবীতে ফিরে আসলো। এই যে আবর্তন, দেখো এই জল কিন্তু ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে, আবার ঊর্ধ্বাকাশ থেকে ভূপৃষ্ঠে ফিরে আসছে, এই যে কেমন একটা গোল আবর্তন হচ্ছে, বোঝা যাচ্ছে তো? এইটাকেই বলা হয় জলচক্র। তো জলচক্রের সঙ্গে আরো যে বিভিন্ন কথাগুলো বললাম, ঘনীভবন, মাধ্যাকর্ষণ, মেঘ, এইগুলো সব সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো আজকের আলোচনার যেগুলো আমরা করব, এবং কারো যদি কোথাও আলোচনা করতে করতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদের সেই সমস্যা অবশ্যই দূর করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি আজকে। তো দেখো, সেই জন্য আজকের আমাদের যে বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায় রয়েছে দশম শ্রেণীর পাঠ্যসূচিতে, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এবং তার মধ্যে আর্দ্রতা এবং অধঃক্ষেপণ, ঠিক আছে? এই আর্দ্রতা অধঃক্ষেপণের প্রথম পার্ট আজকে আমরা জানব। কি আছে দেখি। প্রথমেই বলা হচ্ছে জল চক্র। আগে এই কথাটা শুনে কি মনে হচ্ছে তোমাদের, আগে একটু বলো। জলের চক্রাকার পরিবর্তন, চক্র মানে ঘুরে ফিরে আবার একই জায়গাতেই চলে আসে। তোমরা দিওয়ালিতে এই চরকা ঘোরাও, ঘুরতেই থাকে একই জায়গায় দাঁড়িয়ে ঘুরতে থাকে। আর জল তাহলে চক্রাকারে ঘুরতে থাকে, এটাকে বলা জলচক্র। ইংলিশে বলা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। কি বলছে দেখি। বলছে যে চক্রাকার পদ্ধতিতে জল কঠিন অবস্থায় হতে পারে, তরল অবস্থায় হতে পারে এবং গ্যাসীয় অবস্থায় হতে পারে, ঠিক আছে? কিসের মাধ্যম দিয়ে হয়? শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। শিলামণ্ডল মানে আমরা যে অংশে বসবাস করছি, শিলামণ্ডল, ভূপৃষ্ঠ শিলামণ্ডল। বায়ুমণ্ডল মানে জল। বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে অবিরাম আবর্তিত হয়ে পৃথিবীতে জলের ভারসাম্য রক্ষা করে। মনে করো এই যে বৃষ্টিপাতটা কিসের জন্য হয় বলো তো? মূলত বাষ্পীভবনের জন্য হয়। তাহলে যদি অনবরত বাষ্পীভবন হয়ে যায় তাহলে ভূপৃষ্ঠ থেকে জলের পরিমাণ কমতে থাকবে। জাস্ট তোমরা 2 থেকে 3টে মাসের কথা মনে করো, মে জুন মাস, এপ্রিল মে জুন মাস, এই যে সময়টা ঠিক বর্ষার আগের মাসগুলো, তখন দেখবে চারিদিকে ভূপৃষ্ঠ, মাটি, জলাশয়, নদী সব কিন্তু শুকিয়ে যায়। কেন? এই যে 4 থেকে 5টা মাস বৃষ্টি হয় না, না হওয়ার জন্য জলের আধার সম্পূর্ণ হারে নিঃশেষ হয়ে যায়। এবং এরকম যদি কয়েকটা বছর চলতে থাকে তাহলে কিন্তু আমরা এই মানুষ এই পৃথিবীতে আর জীবন ধারণ করতে পারবো না। সেই জন্য কি বলা হচ্ছে, পৃথিবীতে জলের ভারসাম্য রক্ষা করার জন্য, ভারসাম্য রক্ষা হয়, তাকে জলচক্র বলা হয়, হাইড্রোলজিক্যাল সাইকেল। বোঝা গেল? আচ্ছা, গুরুত্ব কি কি কাজ করছে এই জলচক্র? দেখো এটা ছবিটা একটু ভালো করে দেখো কিভাবে হচ্ছে। দেখো জল, দেখো চক্রাকারে কিভাবে আবর্তিত হচ্ছে, ঠিক এরকম ভাবে ঘুরেই চলেছে। কেন এরকম হচ্ছে? আচ্ছা, প্রথমে যদি আমি এই অংশটাকে ধরি, প্রেসিপিটেশন মানে বৃষ্টিপাত যদি হয়, বৃষ্টিপাত হচ্ছে, দেখো কোথায় হচ্ছে? ভূপৃষ্ঠের ওপরে হচ্ছে, সাগর, নদ নদী, জলাশয়ের ওপরে বৃষ্টিপাতটা এসে জমা হচ্ছে। এখান থেকে কালেকশন, কি উপায়ে কালেকশন করছে? এভাপোরেশন, অর্থাৎ সূর্যের তাপ যখন এই জলের ওপর অত্যাধিক হারে পড়ে তখন এই জলের ওপরের অংশ কি হয়? বাষ্পীভূত হয়ে যায়, তাই না? তুমি যখন তোমার বাড়িতে কোনো একটা পাত্রে জল গরম করতে দাও, চা করতে বসাও জল, তখন কি হয়? জলের ওপরের অংশ কি হয়? জল যখন ফুটে যায় তখন দেখো ওপর থেকে মনে হয় একটা ধোঁয়া ধোঁয়া, কিন্তু ধোঁয়া নয়, ওটা জলের
জলটাই বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তাই না? তা সেইটা আমরা যখন প্রকৃতিতে হয়, যেহেতু প্রকৃতিতে একটা বৃহৎ অংশ জুড়ে হয়, সেটাকে আমরা কিন্তু চোখে দেখতে পাই না সেরকম ভাবে। তো এই জলটা বাষ্পীভূত হয়ে যখন ঊর্ধ্বাকাশে চলে যাচ্ছে, ওপরের দিকে উঠে যাচ্ছে, ওপরের দিকে উঠে যাওয়ার জন্য সেগুলো ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, শীতল হয়ে ঘনীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ মেঘের আকার ধারণ করছে। এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু, জলকণা, মেঘ যখন ধীরে ধীরে জমতে জমতে বৃহৎ আকার ধারণ করবে এবং অনেকটা বড় হয়ে যাবে তার আকৃতি, তখন সেটা আর কি করবে, আকাশে আর ঊর্ধ্বাকাশে ধরে থাকতে পারবে না। কারণ মাধ্যাকর্ষণ শক্তির টান সবসময় আমাদের ভূপৃষ্ঠের দিকে রয়েছে। ধরে থাকতে না পেরে কি হবে, সেটা বৃষ্টিপাত রূপে পৃথিবীতে ফিরে আসছে। তাহলে কনডেনসেশন মেঘ হয়ে গেল, মেঘ বড়, দেখো এখানে সব মেঘ তৈরি হচ্ছে, এবং যখন মেঘ কখন হয় আমরা জানি যে হ্যাঁ, আকাশ কালো করে আছে মানে মেঘ হবে। তাই দেখো এই আকাশ একটা কালো মতো হয়ে গেছে, বৃষ্টি হলো, ফিরে আসলো। তাহলে এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু প্রতিনিয়ত সব সময় হয়ে চলেছে। তাই জন্য আমাদের পৃথিবীতে জলের ভারসাম্য আমরা লক্ষ্য করতে পারি। দেখবে পৃথিবীতে যদি কোনো একটা অঞ্চলে, কোনো একটা অংশে, কোনো একটা রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ যদি কমে যায়, তাহলে কিন্তু সেখানে বন্যা দেখা দেয়। কারণ বৃষ্টিপাত হচ্ছে না, ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, শুধু জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, এবং মানুষ তার নিত্য প্রয়োজনীয় জলটাও ব্যবহার করে নিচ্ছে। তাহলে বৃষ্টিপাত না হওয়ার জন্য কি হবে, জলের যে ভান্ডার, একটা সময় তো জলটা শেষ হয়ে যাবে, সেই জলটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কারণ তুমি একটা মগে বা একটা বালতিতে যদি জল, সেই জল তোমার নিত্য প্রয়োজনীয় দিনে কাজে লাগাও, মুখ ধোয়া থেকে শুরু করে যাবতীয় দৈনন্দিন কার্যাবলী, তাহলে এক সময় বালতির জলটা ফুরিয়ে যাবে। তাহলে প্রকৃতিতেও কিন্তু সেই জলটা এক সময় না এক সময় শেষ হয়ে যাবে, তখন সেখানে আর জলের ভারসাম্য লক্ষ্য করা যাবে না, নষ্ট হয়ে যাবে। তখন সেখানে কি হচ্ছে, খরা হচ্ছে। কি হচ্ছে গুরুত্ব এর মাধ্যমে, জলচক্রের মাধ্যমে স্থলভাগ, আমরা যে অংশ বাস করছি, স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডলের মধ্যে জলের বিনিময় ঘটে, এবং পৃথিবীতে জলের যোগান অব্যাহত থাকে। যেহেতু জল একটা বিনিময় করছে বিভিন্ন মাধ্যম দিয়ে, কারণ জল কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় অবস্থায় আমরা বিভিন্ন জায়গায় এই জলগুলো বলবো না, জলের বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। এটি নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি প্রাকৃতিক শক্তির প্রবাহ ও ক্রিয়াশীলতা বজায় রাখে। তাহলে কোথায় কোথায় নদী, হিমবাহ এবং সমুদ্র তরঙ্গ, এই যে প্রাকৃতিক শক্তি, নদীর একটা ঢেউ, নদীর জলপ্রবাহ, সমুদ্রের ঢেউ, হিমবাহ তার কার্যপ্রক্রিয়া, এগুলো বজায় রাখে। এই জলচক্র শিলা মণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলের প্রকৃতিতে ভারসাম্য রক্ষা করে। কারণ জলের অপর নাম কি বলতো, জীবন। জল ছাড়া আমরা কোনো প্রাণী বেশিক্ষণ টিকে থাকতে পারবো না। হয়তো তুমি 2 থেকে 3 ঘন্টা জল না পান করে টিকে থাকতে পারবে, কিন্তু তারপরে কিন্তু তুমি জল না পান করে তোমার কিন্তু ডিহাইড্রেশন হবে এবং তোমার শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। কৃষি, শিল্প উৎপাদন ইত্যাদি অর্থনৈতিক কার্যাবলী জলচক্র ছাড়া অসম্ভব, একদমই তাই। যদি কৃষিকাজ করতে যাই, আমরা জানি আমাদের প্রধান খাদ্য ফসল ধান, এবং এই ধান চাষ করতে গেলে কি ব্যাপক পরিমাণ জলের প্রয়োজন হয়। অনেক সময় দেখা গেল বর্ষাকালে যদি অতিরিক্ত পরিমাণ বৃষ্টি আলাদা কথা, কিন্তু যদি বর্ষা না হয়, খরা হয়, তখনও কিন্তু আবার আলাদা করে সেই কৃষককে জল সেচ করতে হয় নিজের বেশ কিছু পয়সা খরচ করে। কৃষি এবং শিল্প উৎপাদন, বিভিন্ন শিল্পে, বড় বড় শিল্পে ধোয়ার জন্য, কোনো যন্ত্রপাতি ঠান্ডা করার জন্য, বিভিন্ন কাজে কিন্তু জল চক্র ছাড়া, জলের কাজ ছাড়া আমরা এই একটি মুহূর্ত এগোতে পারবো না। ঠিক আছে,
জলচক্র এবং জলচক্রের গুরুত্ব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বেশ অনেকক্ষণ কথাটা আমাদের বলতে হলো, কারণ জল ছাড়া কিন্তু আমরা এক মুহূর্তে চলতে পারবো না, সেটা তোমরা জানো। তোমরা যথেষ্ট বড় হয়েছো এবং দৈনন্দিন জীবনে তোমরা জলকে কি কি কাজে এবং কতটা ব্যবহার করো তার একটা লিস্ট তোমরা করো। লিস্ট করে সকাল থেকে শুরু করে, ঠিক আছে, সকাল থেকে শুরু করে জল তুমি কি কি কাজে এবং কতটা মনে হয় তুমি জল ব্যবহার করো একটা লিস্ট করে আমাকে দেবে, তো আমি দেখবো কারা কতটা জল নির্দিষ্ট কাজে ব্যবহার করো এবং কতটা জল অপচয় করো তোমরা। জল কি অপচয় করাটা কি ঠিক? একদম ঠিক নয়। অপচয় করলে কি হবে? আমরাই নিজেরাই বিপদে পড়বো। আচ্ছা, এই যে জলচক্র কথাটি বললাম, এই জলচক্রের বেশ খানিকটা পর্যায় আছে। অর্থাৎ কি কি পর্যায়? যখন বৃষ্টিপাতটা হচ্ছে, তাহলে কি কি পর্যায়ের মাধ্যমে এই জলটা আবার পুনরায় ঊর্ধ্বাকাশে ফিরে যায় শেষ পর্যন্ত, সেটা আমরা দেখব। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে ছবিগুলো তোমরা একটু এখানে খেয়াল করো। ছবিটা খেয়াল করলে তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, প্রথমেই জলচক্র পর্যায়ে প্রথমেই যে অংশটি রয়েছে সেটা হচ্ছে বাষ্পীভবন। কারণ বাষ্পীভবন ছাড়া কিন্তু জলচক্র হওয়া অসম্ভব। ঠিক আছে, দেখো এই যে ব্যাপক পরিমাণ সমুদ্র, এই সমুদ্র থেকে এবং নদী, হ্রদ বা কোনো জলাশয় থেকে নদীতে জল মিশে সেই নদীর জলগুলো এসে কিন্তু আবার সমুদ্রে মিশে যাচ্ছে। এই বিপুল পরিমাণ সমুদ্রে জলরাশির ওপর থেকেই কিন্তু এভাপোরেশন হচ্ছে, তার মানে বাষ্পীভবন হচ্ছে। এইটা হচ্ছে জলচক্রের প্রথম পর্যায়। ঠিক আছে, সূর্যের তাপে সমুদ্র জল কি হচ্ছে, আর্দ্র মাটি, জলাশয়, হ্রদ থেকে জল, মানে যে কোনো জায়গা থেকে তুমি দেখবে তোমার জামা কাপড় শুকিয়ে যায় কেন? জামা কাপড় শুকোনোর কারণই হচ্ছে তুমি যে বাইরে রৌদ্রে শুকোতে দিচ্ছ, সূর্যের তাপে কিন্তু সেই জলটা পরিবেশে মিশে যাচ্ছে, তার জন্য তোমার জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। ভিজে মাটি, মাঠ ভিজে খেলতে পারছো না, কয়েকদিন পরে সেই মাঠটা শুকিয়ে যাচ্ছে। কেন শুকিয়ে যায়? জল টেনে নিচ্ছে, কেউ কেউ তুলে নিচ্ছে না, সূর্যের তাপে ওই অংশ থেকে জলটা কিন্তু বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাই সেই জন্য সমুদ্রের জল, আর্দ্র মাটি অর্থাৎ ভিজে মাটি, জলাশয়, হ্রদ থেকে জল বাষ্পীভূত হয় এবং পরিচলন প্রক্রিয়ায় ঊর্ধ্ব বায়ুস্তরে, মানে বায়ুস্তরের উপরের অংশে, অ্যাডভেকশন প্রক্রিয়ায় অনুভূমিক স্তরে বাহিত হয়ে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ সূর্য এই ছবিটার মধ্যে দিয়ে কিভাবে আমাদের পরিবেশের উপরে আসছে এবং কিভাবে এখান থেকে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে দেখো ঊর্ধ্বাকাশে গিয়ে ট্রান্সপোর্ট অর্থাৎ অনুভূমিকভাবে এটা প্রবাহিত হচ্ছে। বাষ্পীয় প্রস্বেদন, এই যে উদ্ভিদ থেকে, ঠিক আছে, আর্দ্র মাটি থেকে গাছ শিকড়ের সাহায্যে জল শোষণ করে পাতার মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়ায় জলীয় বাষ্প বায়ুতে সরবরাহ করে। আমরা জানি গাছের পাতা কিছু পরিমাণ জল কিন্তু বাতাসে ছেড়ে দেয়, এই যে ট্রান্সপিরেশন। ঠিক আছে, এই বাষ্পীভূত করছে বাষ্পীয় প্রস্বেদন, সেটাও প্রবাহিত হয়ে যাচ্ছে। ঘনীভবন, কারণে প্রেসিপিটেশন না, এটা কনডেনসেশন বলা হয়। ঠিক আছে, এই যে কনডেনসেশন অর্থাৎ জলবিন্দুগুলো ধীরে ধীরে মেঘে পরিণত হচ্ছে। বায়ুমণ্ডলে বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা 100% হলে কি হয়, জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং ঘনীভূত হয়ে সূক্ষ্ম জলকণায় পরিণত হয়ে মেঘ রূপে ভেসে বেড়াচ্ছে। এই দেখো মেঘ রূপে কি হচ্ছে, ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, অধঃক্ষেপণ, ঘনীভূত বাষ্প ক্রমশ আকারে যখন বড় হয়ে যাচ্ছে, এই যে ক্লাউডস অ্যান্ড ওয়াটার ভেপার, এই যে অংশটা দেখো ধীরে ধীরে যখন আরো বড় হয়ে যাচ্ছে,
তখন আকাশে ভেসে থাকতে না পেরে মাধ্যাকর্ষণের টানে বৃষ্টিপাত, তুষারপাত, এই দেখো এখানে তুষারপাত হচ্ছে, আইস ওয়াটার স্টোরেজ ইন আইস অ্যান্ড স্নো, তুষারপাত হচ্ছে এখান থেকে, তুহিন কুয়াশা রূপে জল ও স্থলভাগে পড়ে এবং কিছু অংশ বায়ুমণ্ডল থেকেই আবার বাষ্পীভূত হয়ে যায়। কারণ যে সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা সেগুলো যখন পুরোপুরি ভূপৃষ্ঠ অব্দি পৌঁছাতে পারছে না, বায়ুমণ্ডল থেকে যাচ্ছে, সেগুলোই কিন্তু আবার সূর্যের তাপে হোক বা বায়ু প্রবাহিত বিভিন্ন কারণে হোক সেগুলো আবার বাষ্পীভূত হয়ে যাচ্ছে। পরিস্রাবণ কি হচ্ছে? পরিস্রাবণ অধঃক্ষেপণের জল যখন মাটির প্রবেশ্য স্তরের মধ্যে দিয়ে, দেখো এই যে এই জায়গাগুলোতে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, দেখো মাটির বিভিন্ন ছিদ্র আছে, ফাটল আছে, দুর্বল স্থান আছে, সেখান দিয়ে কিন্তু মাটির মধ্যে দিয়ে জল প্রবেশ করে। তাহলে মাটির প্রবেশ্য স্তরের মধ্য দিয়ে চুঁইয়ে চুঁইয়ে নিচের দিকে নেমে স্থায়ী সম্পৃক্ত স্তর সঞ্চিত হয়। কারণ আমরা একটু ভেবে দেখো, আমরা যে ভৌম জলস্তর মাটির নিচ থেকে হ্যান্ড পাম্পের সাহায্যে জল তুলছি, সেটা কিন্তু এই বৃষ্টিপাতেরই জল। সেগুলো দুটি অপ্রবেশ্য শিলার মাঝখানে যদি একটি প্রবেশ্য শিলা থাকে, সেখানে কিন্তু জলটা ধীরে ধীরে সঞ্চিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবেই পরিস্রাবণ হচ্ছে এবং নিচের দিকে গিয়ে ঠিক স্থায়ী সম্পৃক্ত স্তর তৈরি করছে। এই দেখো গ্রাউন্ড ওয়াটার ফ্লো, এই যে অংশটা, ঠিক আছে, এইখানে কিন্তু জল খানিকটা জমা হচ্ছে। প্রবাহ অধঃক্ষেপণের জল পড়ার পর ভূপৃষ্ঠের নদ নদীর মাধ্যমে কিভাবে, এবং প্রবাহ কোনটা হচ্ছে ভূপৃষ্ঠের, আমরা যখন রাস্তার ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, ড্রেন বা উঠোন, বিল, নদীর ওপর দিয়ে, তাহলে কিভাবে প্রবাহিত হচ্ছে? পৃষ্ঠ প্রবাহ হচ্ছে, ভূ অভ্যন্তরের অপ্রবেশ্য স্তরের ওপর দিয়ে উপপৃষ্ঠীয় প্রবাহ হচ্ছে, সম্পৃক্ত মাটির মধ্যে দিয়ে ভিত্তি প্রবাহ রূপে, ঢাল অনুসারে দিকে ঢাল থাকবে, জল যেদিকে ঢাল সেদিকে চলে যাবে, গিয়ে কি হচ্ছে সমুদ্রে মিলিত হচ্ছে। দেখো এখান থেকে এই যে তীর চিহ্ন, দেখো নদীর জলটা এসে সমুদ্রে মিশছে, আবার এই যে গ্রাউন্ড ওয়াটার যেটা জলটা মাটিতে ঢুকে যাচ্ছে, সেখান থেকেও জলে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। তাহলে আবার যে জলটা আমরা পাচ্ছিলাম সেটাই আবার কি হচ্ছে সমুদ্রে ফিরে যাচ্ছে এবং আবার নতুন করে শুরু হবে আবার এই প্রথম পর্যায়ে বাষ্পীভবন থেকে, আবার শেষ হবে এই প্রবাহতে এসে। তাহলে এইরকমভাবে চক্রাকারে জলচক্রটা পর্যায়িত হচ্ছে এবং তার 6টি পর্যায়ে আমরা আলোচনা করলাম। কি কি পর্যায়ে আরেকবার তোমরা সবাই মিলে বলো। 1 নম্বর হচ্ছে বাষ্পীভবন, জলের উপরিস্তর থেকে। বাষ্পীয় প্রস্বেদন, গাছের পাতা থেকে। ঘনীভবন, মেঘ জমা হচ্ছে। তারপরে অধঃক্ষেপণ, বৃষ্টিপাত বা তুষারপাত রূপে ভূপৃষ্ঠে নেমে আসছে। পরিস্রাবণ, যেটা প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। প্রবাহ, জলের উপরিস্তর দিয়ে জলের প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই 6টি প্রবাহ, এই 6টি পর্যায় আমরা জলচক্রে দেখতে পাই। এরপর রয়েছে বাষ্পীভবন, অর্থাৎ যে বাষ্পীভবন জলচক্রের প্রাথমিক পর্যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম, সেইটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে বলা হচ্ছে যে ভৌত প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের জল তরল বা কঠিন অবস্থায়, মানে তুষার হতে পারে, বরফ হতে পারে, হিমবাহ হতে পারে, উষ্ণতার প্রভাবে জলীয় বাষ্প তথা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে বায়ুতে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে? জলীয় বাষ্প রূপে হচ্ছে এবং গ্যাসীয় অবস্থায় বায়ুতে যুক্ত হচ্ছে, তাকে বাষ্পীভবন বলা হয়। এটি জলচক্রের একটি গুরুত্বপূর্ণ পর্যায়, ঠিক আছে। অধঃক্ষেপণের বিপরীত প্রক্রিয়া হলো বাষ্পীভবন। কারণ অধঃক্ষেপণ কি করে? ওপর থেকে, ঊর্ধ্বাকাশ থেকে বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে নেমে আসে, আর বাষ্পীভবন কি করে? ভূপৃষ্ঠ থেকে জল নিয়ে ওপরে চলে যায়, ঊর্ধ্বাকাশে চলে যায়, তাই না? সেটা বিভিন্ন মাধ্যম হয়, আমি জাস্ট ভাষাটা বললাম এরকম ভাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে বাষ্পীভবন ক্রান্তীয় উষ্ণ মরুভূমিতে এটি সর্বাধিক হয়, ঠিক আছে। মোট বাষ্পীভবনের 84%
সমুদ্র পৃষ্ঠ থেকে হয়, অর্থাৎ এই যে সমুদ্র ব্যাপক অংশ আমাদের সমুদ্রের জল, সমুদ্র ওপর থেকে কিন্তু এই 84% বাষ্পীভূত হয়। বাকি 16% কোথা থেকে হয়? পতনশীল অধঃক্ষেপণ, অর্থাৎ বৃষ্টিপাত রূপে যখন সেটা পৃথিবীতে আসছে, নদ নদী, জলাশয়, আর্দ্র মাটি, উদ্ভিদের পাতা থেকে বাকি 16% বাষ্পীভবন হতে দেখা যায়। ঠিক আছে? যন্ত্র, কোন কোন যন্ত্রের সাহায্যে কতটা বাষ্পীভবন হয়েছে আমরা মাপতে পারবো? অ্যাটমোমিটার, এভাপোরিমিটার, এভাপোরেশন থেকে এভাপোরিমিটার বা এভাপোরেশন প্যান দ্বারা বাষ্পীভবন আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে? বাষ্পীভবনের প্রক্রিয়া কিভাবে বাষ্পীভবন হতে পারে? সূর্যের তাপে সমুদ্র, নদ নদী, জলাশয়, হ্রদ, আর্দ্র মাটি, পতনশীল জলকণা গরম হয়ে কি হচ্ছে? বাষ্পে পরিণত হয়ে লিনতাপ কি করছে? বায়ুকে উষ্ণ করে তুলছে। এবং এই বায়ু যখনই উষ্ণ হয়ে যাচ্ছে, এই উষ্ণ বায়ুতে বাষ্প সহজে মিশে গিয়ে সম্পৃক্ত হতে থাকছে। ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? এই বায়ুর চাপ এবং বাষ্পের চাপ সমান না হওয়া পর্যন্ত কি হচ্ছে? জলের বাষ্পে পরিণত হওয়া ও বাষ্পের বায়ুতে মেশার প্রক্রিয়া চালু থাকে। এইভাবে বাষ্পীভবন ঘটতে থাকে। ঠিক আছে? যদি বাষ্পীভবন কিভাবে হয়, কোথায় কতটা হয় জিজ্ঞাসা করা হয়, বলতে পারবে? বলো তো, সমুদ্র পৃষ্ঠে কত শতাংশ বাষ্পীভবন হয়? 84%। সব থেকে বেশি কোথায় হয়? ক্রান্তীয় উষ্ণ মরুভূমিতে। কোন যন্ত্রের দ্বারা বাষ্পীভবন পরিমাপ করা হয়? অ্যাটমোমিটার, এভাপোরিমিটার আর এভাপোরেশন প্যান। মনে থাকবে? আচ্ছা, এই বাষ্পীভবন কিছু কিছু জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোন কোন জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হয়? দেখা গেল প্রথমে উষ্ণতা দ্বারা বাষ্পীভবন নিয়ন্ত্রিত হচ্ছে। কিভাবে হচ্ছে? উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বায়ুর বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে বাষ্পীভবন হার বাড়ে। তুমি দেখবে, তুমি যখন কোনো একটা ছোট পাত্রে জল গরম করতে বসাও, গ্যাসে বা কোনো আছে, শুরুতে কি হয়? তাপমাত্রা কম থাকে, জল খুব ধীরে ধীরে বাষ্পীভূত হয়, জল ফোটে কম, বাষ্পীভূত হয় কম। যখন তুমি এবার জলটা যখন গরম হয়ে গেছো এবং তুমি যদি তার মাত্রাটা বাড়িয়ে দাও, দেখবে খুব দ্রুত হারে ওপর থেকে যে জলটা ফুটছে ওপর থেকে কিন্তু জল বাষ্পীভূত হয়ে যাবে। একই রকম ভাবে উষ্ণ বায়ু যেটি হয়, এই উষ্ণ বায়ুতে বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, বাষ্পীভবনের হার বাড়ে। আর বায়ু ঠান্ডা হলে কি হয়? তার হার কমে যায়। এই জন্য শীত অপেক্ষা গ্রীষ্মে, ঠিক আছে, শীত অপেক্ষা গ্রীষ্মে এবং রাত অপেক্ষা দিনে বাষ্পীভবন মাত্রা বেশি হয়। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে, বাষ্পীভবনের পরিমাণও বেশি হয়। দিনের বেলা তাপমাত্রা বেশি থাকে, বাষ্পীভবনের মাত্রা বেশি হয়। আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা কম হলে, অর্থাৎ বায়ুতে যদি আর্দ্রতা কম থাকে তাহলে বাষ্পের মাত্রাও কম থাকবে অবশ্যই। বাষ্পীভবন কি হয়? বৃদ্ধি পায়। অর্থাৎ আর্দ্রতা যখন কম থাকে, বাষ্পের মাত্রা কম থাকে, তাহলে বাষ্পের মাত্রা কম থাকার জন্য কি হতে? বাষ্পীভবন বৃদ্ধি পায়। তাই শীত অপেক্ষা বর্ষায় বাষ্পীভবন কম হয়। ঠিক আছে? এরপর রয়েছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহটা কি? বায়ু অধিক চলনশীল হলে বাষ্পপূর্ণ বায়ু অন্যত্র চালিত হয়ে বায়ুর বাষ্পধারণ মাত্রা তথা বাষ্পীভবন বৃদ্ধি পেয়ে যায়। জলভাগের বিস্তৃতি কিভাবে হচ্ছে? সাগর এবং মহাসাগরের ক্ষেত্রমান যত বাড়ে
এবং উদ্ভিদ আবরণ যত কমে বাষ্পীভবনের হার তত বৃদ্ধি পায়। কারণ উদ্ভিদ আবরণ কেন বলছে আবার, এবং সাগর মহাসাগর তার মানে অর্থাৎ জলের ওই যে উপরি মুক্ত স্তর, যেটা সমুদ্র অঞ্চল থেকে সব থেকে বেশি পরিমাণ জল বাষ্পীভূত হয়, যার তার আয়তন যত বেশি বৃদ্ধি পাবে, জলের বাষ্পীভবনের হারও তত বেশি বৃদ্ধি পাবে। গুরুত্ব কি রয়েছে? জলচক্রের একটি প্রাথমিক প্রক্রিয়া রূপে এই বাষ্পীভবন জলচক্রকে সচল রাখতে সাহায্য করে। কারণ কি হয়, জলচক্রের প্রাথমিক অবস্থা কি বাষ্পীভবন। বাষ্পীভবন যদি না হয় তাহলে উপরে জলের যে অংশ সেটা উপরে উঠতে পারবে না, তাহলে আর কিছুই ঘটবে না। তাহলে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি বায়ুতে বাষ্পের যোগান বৃদ্ধি করে এবং বায়ুকে হালকা করে বায়ুর চাপ হ্রাস করে। কি করে? বায়ুতে বাষ্পের যোগান বৃদ্ধি করতে সাহায্য করে এবং যখন হালকা হয়ে যায় ওটা নিম্ন চাপ, বায়ুর চাপ হ্রাস করে, নিম্ন চাপ হবে, তাহলে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। ঘনীভবন, অধঃক্ষেপণ ইত্যাদি এই বায়ুমণ্ডলীয় প্রক্রিয়ার ভিত্তিভূমি হলো বাষ্পীভবন। যদি ঘনীভবন হতে হয় বা অধঃক্ষেপণ হতে হয়, হওয়ার জন্য প্রাথমিক প্রক্রিয়া এই কিন্তু বাষ্পীভবন। বাষ্পীভবন না হলে কিন্তু এই ঘনীভবন বা অধঃক্ষেপণ কোনোটি হবে না। ঠিক আছে, এবার হচ্ছে আর্দ্রতা। কি বলছে আর্দ্রতা? আর্দ্রতা বলা হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুতে অবস্থিত যদি যা জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্পের পরিমাণকে কি বলা হচ্ছে? বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি। এবং এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, অর্থাৎ যদি 2 থেকে 5% হয় তাকে আর্দ্র বায়ু বলা হয়। আবার বায়ুতে জলীয় বাষ্প যখন কম থাকবে তখন তাকে শুষ্ক বায়ু বলা হবে। এবং 2 মেরু অঞ্চল এবং উষ্ণ শীতল মরু অঞ্চলে বায়ুর আর্দ্রতা সবচেয়ে কম হয়। ঠিক আছে, যে মেরু অঞ্চল রয়েছে এবং শীতল মরু অঞ্চল সেখানেও বায়ুর আর্দ্রতা কিন্তু সে হারে লক্ষ্য করা যায় না। নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ যেখানে জলভাগের পরিমাণ বেশি, সূর্যরশ্মির লম্বভাবে কিরণ দেওয়ার পরিমাণ বেশি, সেই জন্য এই নিরক্ষীয় অঞ্চলে আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি হয়। যদি শর্ট প্রশ্ন আসে কোন অঞ্চলে বায়ুর আর্দ্রতা সর্বাধিক হয়, তাহলে কি বলতে হবে আমাদেরকে? নিরক্ষীয় অঞ্চলের কথা কিন্তু বলতে হবে। এই আপেক্ষিক আর্দ্রতা বা এই আর্দ্রতার গুরুত্ব কি রয়েছে? বলছে যে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে মেঘাচ্ছন্নতা এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায়। অর্থাৎ আর্দ্রতার পরিমাণ যদি বাড়ে তাহলে সেখানে মেঘের পরিমাণ, মেঘ যত বাড়বে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং কম হলে আকাশ নির্মল, অর্থাৎ মেঘমুক্ত নির্মল আকাশ হবে এবং আবহাওয়া ঝড় ঝঞ্ঝাহীন হবে। তখন কি হবে? আবহাওয়া সেরকম ভাবে আর এই ঝড় ঝঞ্ঝার মতো হবে না। আর্দ্রতার উপস্থিতির জন্যই কিন্তু ঘনীভবন ঘটে। এই জলচক্রে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ঠিক আছে, এবার আর্দ্রতা আমাদের দেহে অস্বাচ্ছন্দ্য এবং অস্বস্তি সৃষ্টি করে। যদি অতিরিক্ত আর্দ্রতা লক্ষ্য করা যায় তাহলে দেখবে গ্রীষ্মকালে বা বর্ষাকালে জামা কাপড় শুকোতে চায় না, আমাদের গায়ে যে ঘাম হচ্ছে সেই ঘামটা শুকোতে চায় না এবং একটা অস্বস্তি ভাব হয়। আবার শীতকালে চামড়া খসখসে হয়ে যায়, তার মানে যদি অতিরিক্ত আর্দ্রতার পরিমাণ একদম হ্রাস পেয়ে যায়, কারণ শুষ্ক হয়ে যায় আমাদের শীতকালে শুষ্ক বায়ু। সেই জন্য সবটুকুই বলা হলো অতিরিক্ত বেশি হলেও যেমন আমার শরীরের পক্ষে অস্বস্তি একটা অবস্থা সৃষ্টি করে, আবার কম হয়ে গেলেও শরীর দেখবে সারাক্ষণ একটা শুকনো ভাব, টান টান ভাব অনুভব করে তো শীতকালে চামড়া খসখসে হয়ে যায়, ঠোঁট ফাটে, গোড়ালি ফাটে, এগুলো লক্ষ্য করা যায়। এই দিন আমাদের আসছে, ঠিক দুর্গাপুজো চলে যাবে, নভেম্বর মাসে আসবে, দেখবে এই দিনটা আমরা লক্ষ্য করতে পারবো। নিয়ন্ত্রক কি কি রয়েছে? উষ্ণতা, বায়ুর উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক বিদ্যমান। কারণ উষ্ণতা বৃদ্ধিতে কি হয়? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। কারণ আমরা জানি যত উষ্ণতা বাড়বে
বিভিন্ন জলাশয় থেকে জলীয় বাষ্পের পরিমাণটাও বাষ্প হওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু হ্রাস পেয়ে যাবে। আবার উষ্ণতা কমলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও হ্রাস পেয়ে যাবে এবং আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, জলীয় বাষ্প বায়ুতে বাষ্প যোগানের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সরল সম্পর্ক লক্ষ্য করা যায়। জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে, আবার বাষ্পের যোগান কমলে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু হ্রাস পায়। আর উষ্ণতার সঙ্গে কেন বিপরীত? কারণ উষ্ণতা যখন কমে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন আর উপরিস্তর থেকে জল বেশি পরিমাণে বাষ্পীভবন হচ্ছে না, না হলে কি হবে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি জলীয় বাষ্প বাড়ে আর্দ্রতা বৃদ্ধি পাবে, জলীয় বাষ্প কমলে আর্দ্রতা হ্রাস পাবে। সিম্পল একদম। শীতকালে তাপমাত্রা কম থাকে, জলীয় বাষ্প জলাশয়ের উপরিস্তর থেকে বাষ্পীভবন হয় না, সেই জন্য না হওয়ার জন্য কি হয়, সেই জায়গাতে সেই অর্থে পরিবেশে জলের যোগান কম থাকে, সেই জন্য কি হয়, পরিবেশ শুষ্ক থাকে শীতকালে। আবার গ্রীষ্মকালে বর্ষাকালে ক্ষেত্রে উল্টো অবস্থাটা হয়। ঠিক আছে, বোঝা গেল আর্দ্রতার গুরুত্ব প্রথমে আলোচনা করা হলো এবং তার সাথে আর্দ্রতার নিয়ন্ত্রকগুলিও আলোচনা করলাম। এই আর্দ্রতার প্রকার কি কি রয়েছে? আর্দ্রতাকে নির্দিষ্ট 3টি অংশে ভাগ করা যায়। একটা চরম আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। চরম আর্দ্রতা কাকে বলছে? নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, নির্দিষ্ট আয়তন বায়ু আছে, বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলা হয়। একক কি? প্রতি ঘন সেন্টিমিটার আয়তনের বায়ুতে গ্রাম বা ওজনের বাষ্প দ্বারা চরম আর্দ্রতা প্রকাশ করা হয়। এর একক কি? একক হচ্ছে গ্রাম পার ঘন সেন্টিমিটার। ঠিক আছে, উদাহরণ কি? 1 ঘন সেমি, তাহলে 1 ঘন সেমি বায়ু, এই যে দেখো এটা ছবিগুলো দেখলে বুঝতে পারবে, 1 ঘন সেমি বায়ুতে বাষ্প যদি 15 গ্রাম থাকে, চরম আর্দ্রতা হবে 15 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এইটা হচ্ছে সেই অঞ্চলের বা সেই অংশের চরম আর্দ্রতা। যতটা বায়ু এবং যা জলীয় বাষ্প রয়েছে সেটাই হচ্ছে চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা। বিশেষ আর্দ্রতা কি? একটি নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তাকে বিশেষ বা নির্দিষ্ট আর্দ্রতা বলা হয়। দেখো এখানটায় নির্দিষ্ট করে বলে দেওয়া হয় নির্দিষ্ট ওজন, ঠিক আছে, আর আগেরটাই বলে নির্দিষ্ট আয়তনে। সেখানে আয়তন আছে কিন্তু সেখানে কিন্তু ওজন বলা হয়নি, সেখানে 1 কেজি 2 কেজি 3 কেজি বায়ুও ধরা যেতে পারে। আর বিশেষ আর্দ্রতার ক্ষেত্রে এখানটায় নির্দিষ্ট ওজনের কথা বলে দেওয়া হয়েছে, তাই এর নাম বিশেষ আর্দ্রতা। এর একক কি? এর একক হচ্ছে গ্রাম পার কিলোগ্রাম, এটা হচ্ছে এর একক। উদাহরণ কি? 1 কেজি বায়ুতে বাষ্পের পরিমাণ যদি 30 গ্রাম হয়, বিশেষ আর্দ্রতা হবে 30 গ্রাম পার কেজি। আর আগেরটা ছিল 15 গ্রাম পার ঘন সেমি, কারণ এটা ছিল আয়তনের ওপরে নির্ভর, এটা হচ্ছে ওজনের ওপরে নির্ভর, তাই লাস্টে কেজি হয়েছে। আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কি? নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে নির্দিষ্ট আয়তনের বায়ুতে, দেখো এখানটায় চরম আর্দ্রতা এবং বিশেষ আর্দ্রতা দুটো নিয়েই কিন্তু এই আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে, উপস্থিত বাষ্পের পরিমাণ এবং ওই উষ্ণতা ও চাপে ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় এবং যে অনুপাত পাওয়া যায় তাকে আপেক্ষিক আর্দ্রতা বা সংক্ষেপে আর্দ্রতা বলা হয়। ঠিক আছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%, ঠিক আছে, এবং সম্পূর্ণ শুদ্ধ বায়ু তা ধরা হয় 0%। তাহলে সম্পৃক্ত বায়ু, সম্পৃক্ত যে বায়ু থাকে সেটা। একক কি? সর্বদা শতকরা হারে পূর্ণ সংখ্যায় আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়।
কিভাবে সূত্র কি আছে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুর প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ, এবং ওই উষ্ণতায়, যে উষ্ণতার কথা বলা হচ্ছে, ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ। এটাকে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলেই আমরা পাবো আপেক্ষিক আর্দ্রতা। উদাহরণস্বরূপ কি বলা হচ্ছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ঘন সেমি বায়ুতে 16 গ্রাম জলীয় বাষ্প রয়েছে এবং এই জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হচ্ছে 24 গ্রাম। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত হচ্ছে, 16 গ্রামকে 24 গ্রাম দিয়ে ভাগ করা হলো ইন্টু 100 করা হলো, দাঁড়ালো হচ্ছে 66.67%, পূর্ণ সংখ্যায় ধরা হলো 67%। তাই নির্দিষ্ট জায়গার আপেক্ষিক আর্দ্রতা দাঁড়ালো 67%। ঠিক আছে। আচ্ছা, এতক্ষণে আমরা যেটুকু অংশ আলোচনা করেছি, যে জলচক্রের বিভিন্ন পর্যায়, বাষ্পীভবনের বিভিন্ন গুরুত্ব, আর্দ্রতা, এই জিনিসগুলো আলোচনা আমরা করেছি। দেখো, এই জিনিসগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো এবং প্রশ্নগুলো ধরে ধরেই তোমরা তোমাদের টেক্সট বইটা খুব ভালোভাবে দেখবে, আলোচনা করবে নিজেদের মধ্যে, তাহলে তোমরা সবটুকু বুঝতে পারবে। তারপরে যদি বুঝতে না পারো আমাকে আবার জিজ্ঞাসা করবে। ঠিক আছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন করে আবার নতুন কোনো অংশ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।